الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه المرضين বাংলাদেশ জামাত ইসলামী মেরুলচর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশেষ করে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সহযোগী এবং জনসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মেরুলচর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মিজানুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা আলহাজ শফিকুল্লাহ বিএলসি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বাটাজোর তামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জননেতা মৌলানা আদিল আহমদ, বাংলাদেশ জামাত ইসলামী মেরুলচর ইউনিয়ন শাখার সহসভাপতি জনাব মাওলানা শফিউল ইসলাম, মেরুলচর ইউনিয়ন জামাতের অন্যতম নেতা আইনমানি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা সাইফুল ইসলাম সহ জামাত ইসলামী মেরুলচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সেক্রেটারি বৃন্দ এবং সমবেত সংগ্রামী জনতা, আমি আপনাদেরকে আগে সালাম জানিয়েছি, আবারও দোয়া পাওয়ার উদ্দেশ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জুলাই মাসের 7 তারিখে এই সমাবেশে মিলিত হয়েছি। গত বছরের জুলাই মাসেও এইভাবে কর্মী সমাবেশ করার কোন অবস্থা আমাদের ছিল না। গত বছরের ঠিক এই জুলাই মাসের 6 তারিখে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রথম বাংলা ব্লকেট পালিত হয়। তারপর থেকে 1 মাসের যে আগুন ঝরা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ফলে গত বছরের 5ই আগস্ট ছাত্র সমাজের ভাষায় 36শে জুলাই বাংলাদেশের স্বৈর শাসনের নেতা, বাংলাদেশের ডাইনি বিশ্বাসী হিসেবে পরিচিত ফ্যাসিবাদী সরকারের প্রধান খনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে 1 বছর চলে গিয়েছে, 1 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু আপনারা জানেন ছাত্র সমাজ যে বৈষম্যমুক্ত সমাজ চেয়েছিল, যে বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিল, তা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এবং প্রতিষ্ঠিত হওয়ার মতো অবস্থাও এ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। এর পেছনে কি কি কারণ সেটি আমাদেরকে একটু চিন্তা করতে হবে। প্রথমে আমি
আজকের এই জুলাই মাসে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই জুলাই মাস 1 বছর পরের জুলাই মাস, সেই জুলাই মাসে স্বাভাবিকভাবেই জনগণের দাবি ছিল যে বছর পূর্তির আগেই আর কিছু না হোক, জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতা যে ত্যাগ স্বীকার করেছে, যে রক্ত দিয়েছে, তৎকালীন সরকার কর্তৃক বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার চালানো হয়েছিল, সেই অত্যাচার জুলুমের কথা উল্লেখ সহ ছাত্র জনতার বিরুদ্ধের কথা উল্লেখ করে একটি জুলাই সনদ ঘোষণা হওয়া উচিত। জুলাই মাসের একটি স্বীকৃতি থাকা উচিত। এই দাবি প্রতিটি মানুষের, প্রতিটি ছাত্রের, প্রতিটি যুবকের, প্রতিটি জনগণের। কিন্তু আমরা লক্ষ্য করছি বিশেষ কারণে কোন কোন রাজনৈতিক নেতার অভিবিশ্বকারিতার কারণে, গাফলতির কারণে সেই জুলাই ঘোষণা আজ পর্যন্ত বাংলাদেশে দেওয়া সম্ভব হয়নি। শুধু তাই নয়, অতি সম্প্রতি গতকাল না পরশু আমাদের এই দেশের একজন নেতা, একটি রাজনৈতিক দলের বড় নেতা, যিনি এখন ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার দপ্তরে যান, ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যান, নানানভাবে রাজনৈতিক বক্তব্য দেন, তিনি এই জুলাই আন্দোলনকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন এভাবে যে এর নাকি কোনো আইনগত ভিত্তিও নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই, এটি একটি আবেগ মাত্র। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আজকের এই জনসভার, এই সমাবেশে প্রথমেই বলতে চাই যে এই নেতাকে বলেছে এটি একটি আবেগ মাত্র। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলতে চাই, হ্যাঁ এটি একটি আবেগ মাত্র, কিন্তু এই আবেগ ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারত না। এই আবেগ ছিল বলেই আবু সাইদের মতো মানুষ নিশ্চিত গুলি আসলে মরে যাবে এই কথা জানার পরেও বন্দুকের সামনে গিয়ে খালি বুক মাথা পেতে দিয়েছিল, খালি বুক হাত উঁচু করে দাঁড়িয়েছিল বুক নিয়ে। এই আবেগ ছিল বলে মুগ্ধ ওয়াসিমরা অসংখ্য ছাত্র জনতা নিয়ে রাস্তায় বের হয়ে এসেছিল। এই আবেগ ছিল বলে অগণিত ছাত্র সমাজ সরকার কি বলছে সেটা ভাবে নাই, কি হবে সেটা চিন্তা করে নাই, তারা রাস্তায় নেমেছিল, মাঠে নেমেছিল, স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য যা করা দরকার সেটা করেছিল। এই আবেগ ছিল বলে ফেসিবাদী সরকার হাসিনার পুলিশকে আমরা শুনেছি, সেই পুলিশের নেতারা, পুলিশের কর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার একটা গুলি করি একটাই মরে, ওই একটাই যায়, বাকিটি যায় না। এই প্রিয় নেতাকে বলতে চাই, সেদিকে লক্ষ্য রাখুন। এই আবেগ ছিল বলে এটা সম্ভব হয়েছে। এই আবেগ ছিল বলে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই আবেগের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, সেই আবেগকে সম্মান করতে হবে, সেই আবেগকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, ছাত্র জনতাকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং এই কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে ছাত্র জনতার দাবি অনুযায়ী জুলাই সনদ ঘোষণা করতে হবে। আর কাল বিলম্ব করা যাবে না। এই জুলাই মাসের মধ্যেই সেই ঘোষণা দিতে হবে এবং এই জুলাই মাসে আগামী 5 আগস্ট আসার আগে সেই স্বীকৃতি দিয়ে জুলাই সনদ নতুন করে ঘোষণা করতে হবে। তাই নয়, ওই নেতাকে বললেন যে এর আইনগত ভিত্তি নাই, এর রাজনৈতিক ভিত্তি নাই। তার জন্য আমি স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান ইন্টারিম সরকারকে বলতে চাই, সকল রাজনৈতিক নেতাদেরকে বলতে চাই যে এই জুলাই সনদ ঘোষণার সাথে সাথে এর আইনগত ভিত্তি দেওয়ার জন্য যা যা করা দরকার বাংলাদেশের মানুষকে তা করতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ,
আপনাদের কাছে আজকের এই মুহূর্তে আমি যা বলতে চাই সেটি হচ্ছে, প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এদেশের মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, আয়না ধরে যেতে বাধ্য হয়েছে। আয়না ধরে নির্বিচারে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে, যাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। এইভাবে অসংখ্য মানুষ যারা গুম হয়েছিল, সেই গুমের মধ্যে এই যে নেতা এই কথা বলেছেন, সেই নেতাও গুম হয়েছিলেন। শেষে তাকে ভারতে লালন পালন করা হয়েছে, ভারতে তিনি হৃষ্টপুষ্ট হয়েছেন। ভারত থেকে ফিরে এসে আজকে যে সমস্ত কথাবার্তা বলছেন, আমরা মনে করেছিলাম তিনি দেশের পক্ষে বলবেন, তিনি জনতার পক্ষে বলবেন, কিন্তু মাঝে মাঝে যে সমস্ত কথা ছাড়ছেন সেটি আমরা দেখছি যে দেশের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন। ভারতে দীর্ঘদিন থাকার কারণে সম্ভবত ভারতের আসর তার উপর ভালোভাবেই পড়েছে। আমরা তাকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে আর যাই করেন, বাংলাদেশে কেউ যদি ভারতের গোলামি করতে চান, ভারতের দাসত্ব করতে চান, ভারতের মন মানসিকতা নিয়ে বাংলাদেশে কোনো কথা বলতে চান, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না। গত 54 বছরে এটি প্রমাণিত হয়েছে, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করে নাই, ভারত আমাদের অধিকার কোনদিন দেয় নাই। আমাদের সবকিছু তারা তছনছ করে দিয়েছে, আমাদের দেশকে তারা ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে, আমাদের রাজনীতিকে তারা ধ্বংস করেছে। এবং এই বাংলাদেশকে তাদের কুক্ষিগত রাখার জন্য বাংলাদেশে তারা শেখ হাসিনার মতো কিছু সেবাদার সৃষ্টি করতে চেয়েছে, কিন্তু ভারতের সেই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশে আর ভারতের কোন দাস সৃষ্টি হবে না। ভারতের কোন দাস সৃষ্টি হলে তাদের যাই হোক না কেন, বাংলাদেশে তাদের জায়গা হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য নিঃসন্দেহে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন আছে, এবং সেই সরকার বাংলাদেশের জনগণই নির্বাচন করবে। বাংলাদেশের বাইরে থেকে কোনো সরকার দেওয়ার সুযোগ নাই। সেই সরকার নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। পরিষ্কার করে আমরা বলতে চাই, গত 16 বছরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের সবকিছু এমন ভাবে নষ্ট করা হয়েছে, এমন ভাবে অপবিত্র করা হয়েছে, যেগুলোকে যদি শুদ্ধ না করা হয়, এগুলোকে যদি পবিত্র না করা হয়, এগুলোর মধ্যে যদি শুদ্ধিতা পরিচালনা না করা হয়, সংস্কার করা না হয়, তাহলে ইলেকশন করে কোনো লাভ নেই। এই ইলেকশন করা মানে হচ্ছে চোরের জায়গায় বাটপার আনা, দুর্নীতিবাজের জায়গায় চাঁদাবাজ আনা। স্পষ্ট করে বলতে চাই, দুর্নীতিবাজ সরাইয়ে সেখানে চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। আমরা ওই নতুন শাড়ি পরে কোন পুরাতন লোককে আমাদের সামনে আনতে দেব না। বাংলাদেশে আমরা যে সরকার সামনে দেখতে চাই, সেই সরকার হবে বৈষম্য মুক্তির সরকার, সেই সরকার হবে ইনসাফের সরকার, সেই সরকার হবে ন্যায় বিচারের সরকার। আর সেটা করতে হলে পরিষ্কার করে আমরা এটাও বলতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যায় দূর করা, শোষণ দূর করা, বৈষম্য দূর করা, এটি নির্ভুল আইন ছাড়া সম্ভব নয়। আর নির্ভুল আইন আল্লাহর আইন ছাড়া কোন আইন হতে পারে না। মানুষের তৈরি করা আইন কোনদিন মানুষকে শান্তি দিতে পারে না। মানুষের তৈরি করা নিয়ম কোনদিন মানুষকে কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছাতে পারে না। মানুষকে মুক্তি দিতে হলে, মানুষের কল্যাণ করতে হলে, দেশকে সামনের দিকে নিতে হলে একমাত্র উপায় হচ্ছে আল্লাহর আইন, আল কোরআনের আইন প্রতিষ্ঠা করা। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা। জামায়াত ইসলামী দীর্ঘদিন যাবত বাংলাদেশে আন্দোলন করছে, সংগ্রাম করছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিত্তিতে। একটু আগে মাওলানা আদিল ইবনে ওয়াল যে হাদিস বলেছেন, তার থেকে আমি বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পরিষ্কার করে বলেছেন তারাই হচ্ছে জান্নাতি যারা কোরআনের উপর আছে এবং আমার সুন্নাতের উপর আছে। সেই সুন্নাতকে অনুসরণ করে জামাত ইসলামী কাজ করার চেষ্টা করছে। তাই আজকের এই দিনে আমরা বলতে চাই যার নূতন ছাড়িয়ে পড়িয়ে পুরাতন বউকে আমরা ঘরে আনবো না। সত্যিকারের দেশ এবং মন বন্ধ খ্রিস্টানের সরকার আমরা দুনিয়ায় প্রতিষ্ঠা করব, বাংলাদেশে প্রতিষ্ঠা করব। আদের ইবনে বলেছেন যে 72 ঘন্টা 73 ঘন্টা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সৃষ্টি হয়েছে, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই যাদের ঈমান আছে, যাদের আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আছে, তারা সেই ঈমান এবং সেই নবীর প্রতি মহব্বতের ভিত্তিতে মৌলিক জায়গায় এসে অবশ্যই এক হয়ে আছে। আমাদের আল্লাহ, আমাদের কোরআনে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আজকে বাংলাদেশে ঐক্যের শুরু হয়েছে। সকল আলেম ওলামা, সকল ইসলামী দল এই কথা বুঝতে পারছে যে জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা, ইসলামের নেতা। ইসলামের জন্য বাংলাদেশে কিছু করতে হলে জামাত ইসলামের নেতৃত্বেই করতে হবে। তাই আজকে জামাত ইসলামীর সাথে সকল ইসলামী দল এবং সংগঠন, সকল আলেম ওলামা আল্লাহর মেহরবানিতে এক হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনে আমরা আশা করছি শত শত দল আসবে না, 72 দল আসবে না, 73 দল ইসলামের কথা বলে আপনাদের সামনে আসবে না। আমরা আশা করছি ইসলামের বক্তব্য নিয়ে সকল দল এক হয়ে আপনাদের কাছে আসবে। দাবি থাকবে একটাই যে আমরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব, ইসলামকে প্রতিষ্ঠা করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিত্তিতে বাংলাদেশকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে যদি আমরা সেইভাবে সাজাতে পারি তাহলে আর বাংলাদেশে দুর্নীতি হবে না। কি দুর্নীতি হয়েছে সেগুলো আজকে আমরা জানতে পারছি, যেগুলো আগে আমরা টের পাই নাই। 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। 15 বছরে যারা ক্ষমতায় ছিল তারা ধীরে ধীরে বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে। 30 লক্ষ কোটি টাকা মানে কি? 5 বছর বাংলাদেশে একটা পয়সা খাজনা না আদায় করে, একটা পয়সা ট্রেন এবং বাসের পয়সা আদায় না করে, একটা পয়সা স্কুল কলেজে ছাত্রদের বেতন আদায় না করে বাংলাদেশ চালানো সম্ভব ওই 30 লক্ষ কোটি টাকা হলে। এক পয়সাও জনগণের কাছ থেকে নিতে হবে না। জিনিসপত্রের উপর যে ভ্যাট নেই, এক পয়সাও ভ্যাট দিতে হবে না। সব কিছু ফ্রি রাখার পরেও 5 বছর বাংলাদেশ চালানো সম্ভব শুধু ওই পাচার কিছু টাকা যদি আমরা উদ্ধার করে আনতে পারি। আজকের ইন্টারিম সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সেই পাচার কিছু টাকা তারা ফেরত আনবে। আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার করে বলতে চাই সেই কাজ আপনারা শুরু করুন। আপনারা যদি এটা করেন আপনাদের সাথে জনগণ আছে, ইনশাআল্লাহ জনগণ থাকবে। আমরা সেই টাকা উদ্ধার করব, সেই টাকা আনবো এবং বাংলাদেশে আগামী যে সরকার গঠিত হবে সেটা থাকবে দুর্নীতিমুক্ত সরকার। এক পয়সা দুর্নীতি করবে না। কিন্তু এই দুর্নীতিমুক্ত সরকার আসবে কোথা থেকে? আসমান থেকে দুর্নীতিমুক্ত সরকার আসবে না। দুর্নীতিমুক্ত সরকার আমাদের মধ্য থেকে সৃষ্টি হতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদের কাছে পরিষ্কার করে আমি বলতে চাই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে 60 জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রী ছিলেন অনন্য বৈশিষ্ট্যে। মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর আমির এবং জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল। এই 2 জন মন্ত্রী বাংলাদেশে ভিন্ন কায়দায় মন্ত্রণালয় পরিচালনা করেছেন। একটি পয়সার দুর্নীতি তারা করেননি। ওই সরকারের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এবং তারপরে 111-এর ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকার শত তল্লাশি দিয়ে তালাশ করেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বের করা যায় কিনা। সকল মন্ত্রীর তল্লাশি দিয়ে 1 পয়সা 2 পয়সা 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি নানান ধরনের দুর্নীতির তথ্য তারা বের করতে পেরেছে। কিন্তু জামাত ইসলামীর এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে অথবা আরেকজন প্রতিমন্ত্রীর মর্যাদায় আল্লামা দেওয়ান হোসেন সাইদি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী কমিটির সভাপতি, তার বিরুদ্ধে একটি পয়সার দুর্নীতির অভিযোগ তারা আনতে পারে নাই। হেজাব দিয়ে বুঝেছে, সাবস্ক্রাইব দিয়ে বুঝেছে,
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বুঝেছে, দূরবীন দিয়ে তালাশ করেছে, কিন্তু এক পয়সার দুর্নীতি বাইর করা সম্ভব হয় নাই। শুধু তাই নয়, আপনাদের কাছে আমি বলতে চাই, মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে তিনি দেখলেন যে বাংলাদেশের চিনি কলগুলো সবগুলো লসে চলতেছে। অর্থাৎ প্রতি বছর যায় মিলগুলো যদি বন্ধ রাখতাম তাও দেশের এত ক্ষতি হতো না। মিল চালানোর পর প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা লস যায়। সেই লস কমানোর জন্য তিনি উদ্যোগ নিলেন এবং 2003 সালে তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পরের বছরে দেখা গেল যে সুগার মিল, দেওয়ানগঞ্জের ঝিল বাংলা সুগার মিল সহ চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশনের যতগুলো চিনি কল আছে সবগুলো চিনি কল আল্লাহর মেহরবানিতে লাভে আসলো। লস কমে গেল, লস দূরীভূত হয়ে গেল, সবগুলো লাভের মধ্যে আসলো। এইভাবে 2003 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত এই সুগার মিলগুলো লাভে চললো। 2006 সালে নিজামী সাহেব শিল্পমন্ত্রী থেকে বিদায় নিলেন, পরের বছর থেকে আবার লস শুরু হইল। এবং আমাদের এই ঝিল বাংলা সুগার মিল দেওয়ানগঞ্জের এটা সেই যে 6 সালে লস শুরু হয়েছে, এই 2024 সাল পর্যন্ত সেই লস আর লসেই চলতেছে, এখন পর্যন্ত আর লাভের মুখ দেখে নাই। এর থেকে বোঝা যায় যে জামাত ইসলামী লোকেরা শুধু নিজেরা দুর্নীতি করে না এটা নয়, বরং বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর জন্য, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা দক্ষতার পরিচয় দিতে পেরেছে এবং সামনে বাংলাদেশকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে। তাই আপনাদের কাছে আমি বলতে চাই যে জামাত ইসলামীকে যদি আপনারা জাতীয় নেতৃত্বে আনেন, জামাত ইসলামীকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামী ইনশাআল্লাহ দক্ষতার পরিচয় দিতে পারবে এবং বাংলাদেশকে সামনের দিকে নিতে পারবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, জামাত ইসলামীকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। জামাত ইসলামীর কথা, জামাত ইসলামীর বক্তব্য, জামাত ইসলামীর দাওয়াত সর্বত্র আপনারা পৌঁছানোর চেষ্টা করুন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর এই জন্যই আমি বলতে চাই যে নির্বাচন যদি হয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাধ্যমেই অবশ্যই সরকার পরিবর্তন হতে হবে। সেই নির্বাচন করার জন্য জামাত ইসলামী বহু আগে দাবি জানিয়েছে যে নির্বাচন প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে অবশ্যই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পরিষ্কার করে আমরা বলেছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে নিয়ে জুন মাসের মধ্যে যে কোনো সময় জাতীয় নির্বাচন হবে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। ধন্যবাদ, আমরা জুনের মধ্যে ইলেকশন হলেই চলবে, কিন্তু আমাদের শর্ত হলো তার আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এরপরে কত ঈদুল আজহার একদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন এপ্রিল মাসের প্রথমার্ধে ইলেকশন হবে। আমরা সেদিনও বললাম যে স্বাগত জানালাম, ঠিক আছে, এপ্রিল মাসে ইলেকশন হলে সেই এপ্রিলের ইলেকশনে ইনশাআল্লাহ আমরা অংশ নেব, তবে তার আগে সংস্কার সম্পন্ন করতে হবে। কিন্তু ঈদের কয়েকদিন পরেই প্রধান উপদেষ্টা লন্ডন বেড়াতে গেলেন। সেখানে গিয়ে একটি রাজনৈতিক দলের নেতার সাথে তিনি বৈঠকে বসলেন। আমরা সেই বৈঠককে স্বাগত জানালাম, কারণ এই ধরনের নেতাদের সাথে সরকার প্রধানের বৈঠক হওয়া এটি একটি ভালো লক্ষণ। আমরা সেই কাজকে স্বাগত জানালাম, ধন্যবাদ জানালাম। কিন্তু আমরা দেখলাম সেই মিটিং এর পরে অন্য কোনো কথা না বলে, অন্য কোনো কাজ না করে, এর আগে প্রধান উপদেষ্টা যে কথা জাতির সামনে বলেছিলেন সেই কথা তিনি সেখানে উল্টায়ে সেই রাজনৈতিক দলের নেতার সাথে মিলে একটি যৌথ ঘোষণা দিলেন। তিনি বললেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুনে ইলেকশন হোক, এপ্রিলে ইলেকশন হোক, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, ডিসেম্বরে ইলেকশন হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। জামাত ইসলামী যখন ইলেকশন হয় তখনই ইলেকশন করার জন্য প্রস্তুত আছে। সেই নেতা কর্মী আছে, সেই নেতৃত্ব আছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে প্রায় সবগুলো আসনে নমিনেশন কনফার্ম করে ফেলেছে।
ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সেই ইলেকশনের আগে অবশ্যই ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে। চোরের জায়গায় বাটপার আনার, দুর্নীতিবাজের জায়গায় দাদাবাজ আনার, চান্দাবাজ আনার ইলেকশন হলে সেই ইলেকশন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আজ পরিষ্কার করে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে সহ ইন্টারিম সরকারকে তাকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে ইলেকশনের পরিবেশ তৈরি হয়েছে। চোরেরা বাটপার ক্ষমতা আসবে না, সেটা নিশ্চিত করতে হবে। কালো টাকা কালান্ন ইলেকশনে চলবে না, এটা নিশ্চিত করতে হবে। অবৈধভাবে কালো টাকার মালিক হয়ে সমাজে প্রচার করা হয় যমুনার পানি শেষ হবে, অমুকের টাকা শেষ হবে না। এই টাকাওয়ালারা ইলেকশনে আসবে, চুরি করবে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইলেকশনকে অন্যদিকে নিয়ে যাবে। সেই ইলেকশন বাংলাদেশে হতে দেওয়া হবে না। ইলেকশন সকলের জন্য সমান থাকতে হবে। যেই নাগরিকের 10 টাকা সম্পদ আছে তিনিও যাতে ইলেকশন করতে পারেন, সমান ভিড় পান। যার 10 কোটি টাকা আছে তিনিও যাতে সমান ভিড় পান। ধনীর জন্য আলাদা কোনো জায়গা, ধনীর জন্য আলাদা কোনো ময়দান থাকতে পারবে না। সকল নাগরিকের জন্য যখন সমান সুযোগ হবে তখনই ইলেকশন দিতে হবে। সেই ইলেকশনই কেবল জামাত ইসলামী করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই পরিষ্কার করে আমরা বলতে চাই, ইলেকশন যখনই হোক জামাত ইসলামী ইনশাআল্লাহ ইলেকশনে অংশ নিবে। কিন্তু তার আগে ইলেকশনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এর জন্য মৌলিক সংস্কার অবশ্যই সম্পন্ন করতে হবে। মৌলিক সংস্কার সম্পন্ন না করে বাংলাদেশে কোন ইলেকশনের কথা বলা যাবে না। বাংলাদেশে কোন ইলেকশন বাংলাদেশের মানুষ হতে দেবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই সাথে আমি পরিষ্কার করে কথা বলতে চাই যে জামায়াত ইসলামী আল্লাহর মেহেরবানিতে এই দেশে অর্ধ শতাব্দীর বেশি যাবৎ আপনাদের সামনে আছে, আপনাদের সাথে কাজ করেছে। আপনাদেরকে নিয়ে দুর্যোগে দুর্বিপাকে সকল সময় ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। জামায়াত ইসলামীকে আপনারা দেখেছেন বন্যায়, ঝড়ে, জলোচ্ছ্বাসে সর্বত্র ইনশাআল্লাহ জামায়াত ইসলামী আপনাদের পাশে এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও আসবে। জামায়াত ইসলামী বাংলাদেশের যতগুলো রাজনৈতিক আন্দোলন হয়েছে সকল আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় ছিল, আগামী দিনেও থাকবে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনকে ব্যবহার করার ক্ষেত্রে জামায়াত ইসলামীর ভূমিকা ছিল। কাজে সেই ছাত্র আন্দোলন, সেই ছাত্র জনতা, সেই দাবি, বৈষম্যমুক্ত সমাজের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামী ইনশাআল্লাহ পিছপা হবে না। আর এই জন্য জামায়াত ইসলামী সর্বক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে 300 আসনে জামায়াত ইসলামী ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর মেহেরতে অত্যন্ত যোগ্যতাপূর্ণ ব্যক্তি। আমরা ওই চান্দাবাজ ধান্দাবাজ লোকের ইলেকশনের নমিনি দাঁড় করাই নাই। আমাদের নমিনিরা সকলেই আল্লাহর মেহেরবানিতে শিক্ষিত। এরা ব্যারিস্টার, এরা ডক্টর। অন্তত 15 জন লোক আছে আমাদের এই 300-র মধ্যে, অন্তত 15 জন লোক আছে যারা পিএইচডি ডিগ্রি হোল্ডার, পিএইচডি ডিগ্রি অর্জন করে ডক্টরেট অর্জন করেছে। এই ধরনের লোক আছে অন্তত 15 জন। 2 জন ব্যারিস্টার আছে, 27 জন অ্যাডভোকেট আছেন, অসংখ্য মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, কলেজের প্রিন্সিপাল আছেন, সরকারি কলেজের দক্ষ প্রিন্সিপাল ছিলেন। তারা এখানে নমিনেশন পেয়েছেন। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই ধরনের লোকেরা আমাদের নমিনেশন প্রাপ্ত হয়েছেন। এইভাবে 300 লোক যদি আপনারা খুঁজে দেখেন, দেখবেন অন্য বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতাদের চেয়ে আল্লাহর মেহেরবানিতে আমাদের নেতারা, আমাদের নমিনেশন প্রাপ্ত ব্যক্তিরা অনেক অনেক যোগ্যতা সম্পন্ন। এই সমস্ত মানুষেরা যদি জনগণ যদি তাদেরকে নেতৃত্বে আনে, তাহলে ঐক্যমতীয় রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ যে চরিত্রের পরিচয় দিয়েছিলেন, যে সততার পরিচয় দিয়েছিলেন, যে বলিষ্ঠতার পরিচয় দিয়েছিলেন, যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন, আমরা আশা করি ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর সম্মিলিত চেষ্টায় তার চেয়েও ভালোভাবে তারা দেশে অবদান রাখতে সক্ষম হবে। তাই আগামী দিনে জামায়াত ইসলামীর নেতাদেরকে জনগণের কাছে পরিচিত করার জন্য, জামায়াত ইসলামী আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বত্র আমাদেরকে দাওয়াতে মনোযোগী হতে হবে।
আর সেই মনোযোগ দেওয়ার জন্য আজকের এই সমাবেশে উপস্থিত কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, প্রিয় ভাইরা, ইলেকশন কবে হবে আমরা জানি না, কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের ভাইরা আপনাদের কাছে বলেছেন ইলেকশনের মাধ্যমেই নেতৃত্ব সৃষ্টি হয়, নেতা ইলেকশনের মাধ্যমে আসে। এবং হাদিস যদি আমরা পড়ি সেখানে দেখি যে কিয়ামতের দিন যেদিন সূর্য আমাদের মাথার উপরে এসে দাঁড়াবে, ছায়া নেওয়ার কোনো জায়গা থাকবে না, সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আশ্রয় নিচে ছায়া নিচে আশ্রয় দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে হাদিস যদি আপনারা পড়েন দেখবেন, প্রথম যারা সেই ছায়ার নিচে জায়গা পাবেন তারা হচ্ছেন ইমামুন আদিলুন, সৎ নেতা, দক্ষ নেতা, যোগ্য নেতা, যারা দেশের মানুষের সেবা করেছে, কল্যাণ করেছে, সেই সমস্ত নেতা। এই নেতা কোথেকে আসবে? এই নেতা তৈরির জন্যই জামাত ইসলামী চেষ্টা করছে এবং আমরা বিশ্বাস করি জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত কাজ করে ওই পর্যায়ে ওই ধরনের নেতা তৈরি করতে আল্লাহর মেহরবানিতে সক্ষম হয়েছে। আপনারা যদি সেই নেতাদেরকে সহযোগিতা করেন, সেই নেতাদেরকে নেতৃত্বে আসতে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ শুধু সেই নেতা নয়, সেই নেতার সাথে আপনারা সকলে ইনশাআল্লাহ সেই আশের ছায়ায় সেদিন আশ্রয় পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। সেই নেতাদেরকে জনগণের কাছে পরিচিত করার জন্য আমি কর্মী ভাইদেরকে অনুরোধ করতে চাই। একটু আগে শফিকুল্লাহ ভাই বলেছেন যে বসে থাকলে চলবে না, আজ থেকে প্রতিদিন আমাদেরকে বের হতে হবে, প্রতি সপ্তাহে বের হতে হবে, প্রতিদিন মানুষের সাথে কথা বলতে হবে। প্রিয় ভাইরা, আপনি যদি আপনাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি জবাব পাবেন। আপনার সাথে পরিচিত অসংখ্য মানুষ আছে, আপনার প্রতিবেশী আছে, আপনি যে দোকানে খান সেই দোকানদার আছে, আপনি যে দোকানদার হিসেবে মানুষের কাছে বিক্রি করেন সেই খরিদ্দার আপনার সাথে আছে। এইভাবে আপনার চারপাশে বহু অসংখ্য মানুষ আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার বৈবাহিক সূত্রে আত্মীয় আছে, ছেলে বিয়ে করেছেন সেই দিক থেকে আত্মীয় আছে, মেয়ে বিয়ে দিয়েছেন সেই দিক থেকে আত্মীয় আছে, অসংখ্য আত্মীয় স্বজন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে। প্রতিটি আত্মীয়ের কাছে, প্রতিটি মানুষের কাছে, প্রতিটি বন্ধু বান্ধবের কাছে, প্রতিটি পরিচিত মানুষের কাছে জামাত ইসলামীর কথা, জামাত ইসলামীর নেতৃত্বের কথা এবং বাংলাদেশকে পরিবর্তনের কথা তুলে ধরতে হবে। এই কথা প্রতিদিন বলতে হবে, প্রতি সপ্তাহে বলতে হবে, প্রতিক্ষণ বলতে হবে, ইলেকশনের আগ পর্যন্ত বলতে হবে। আপনারা কি সেই কাজ করার জন্য, সেই ত্যাগ স্বীকার করার জন্য, জনগণের কাছে সেইভাবে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশকে পরিবর্তন করবেন, আমি বিশ্বাস করি এই বাংলাদেশ আর এই দুর্বল বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম, উন্নত বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। ভারত আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না, ভারত আমাদের উপর নাক গলাতে পারবে না, বরং ভারত ইনশাআল্লাহ আমাদের অধীনস্থ হবে, আমাদের সাথে পেরে উঠতে পারবে না। ভারতের যত চক্রান্তই থাকুক, যত ষড়যন্ত্রই থাকুক, সেই ষড়যন্ত্রকে ইনশাআল্লাহ মোকাবেলা করা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আরেকটি কথা আমি বলতে চাই যে যারা চাঁদাবাজ, যারা টাকাবাজ, যারা ভোটাবাজ, যাদেরকে আমরা দেখেছি সুযোগ পেয়ে সবকিছু দখল করে নিয়েছে, সবকিছু তারা করতে চাচ্ছে, তাদের কথা মতোই দেশ চলতে হবে, এই ধরনের প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। সেই সমস্ত মানুষদেরকে আপনারা ক্ষমতায় আনবেন, মানুষকে ক্ষমতায় আনবেন।